2020 সাল বাংলায় আমফান আছড়ে পড়েছিল। ক্যাগ রিপোর্ট কি দাবি করছে জানেন এই আমফান নিয়ে? এই আমফানের সঙ্গে রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির ঝড়ও। হ্যাঁ, দুর্নীতির ঝড়ও আমফানে আছড়ে পড়ে রাজ্যে। কারণ ক্যাগ রিপোর্ট তো বছরের পর বছর প্রকাশিত হয়নি। এ সরকার ক্ষমতায় আসার পর বলেইছিল যে ক্যাগ রিপোর্ট প্রকাশ হবে, আর সেই ক্যাগ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে একে একে বলবো। পুরুলিয়ায় দুর্নীতির তুফান তো উঠেছিলই। ক্যাগ রিপোর্টে দাবি তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই মনে হচ্ছে জানিয়ে বড় সড় প্রশ্ন তুলেছে ক্যাগ অডিট। আমফান দুর্নীতির ক্যাগ অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে, যেখানে আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের যে হিসেব তাতে গরমিল রয়েছে। কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়িকেই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করে দেওয়া হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত বাড়িগুলোকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বলা হয়েছে। আর এভাবেই বোধহয় টাকা পকেটে পুরেছেন নেতারা। এই অভিযোগ থাকবে স্বাভাবিক। কিন্তু সত্যি কি পুরুলিয়া এতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফানে? ক্যাগ রিপোর্টে গরমিলের হিসেব পাওয়া যাচ্ছে। ক্যাগ রিপোর্টে গরমিলের হিসেব পাওয়া স্বাভাবিক। তার কারণ এর আগেও আমরা দেখেছি ক্যাগ রিপোর্টে বিভিন্ন ক্ষেত্রে গরমিলের হিসেব, গরমিল এসবই সামনে এসেছে, দুর্নীতি সামনে এসেছে, নানা অভিযোগ সামনে এসেছে। এবার এই যে বলছিলাম না, সত্যি কি পুরুলিয়া এতটা ক্ষতিগ্রস্ত? একটু দেখাই আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, দেখুন ভালো করে। এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় গিয়ে ল্যান্ডফল, আর কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব 300 কিলোমিটার। প্রবল ঝড় না, সেখানে নয়, প্রবল ঝড় হয়নি, বৃষ্টি হয়েছিল খুব। ওই যে বললাম, বঙ্গোপসাগর থেকে উৎপত্তি, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা বলছেন পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। (2020) সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিপথ পথের পারপেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। আর সেই কারণে বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। আবহাওয়াবিদের বক্তব্য তো শুনলাম, কিন্তু সেই সময় দাঁড়িয়ে পুরুলিয়াবাসী যারা, পুরুলিয়ার বাসিন্দারা যারা, তারা তো সব থেকে ভালো জানবে যে পুরুলিয়ায় কতটা প্রভাব পড়েছিল, কতটা পড়েনি। পুরুলিয়ার বাসিন্দারাও বলছেন আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল, আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয়ছয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে কি দাবি করা হয়েছে? আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে পুরুলিয়াকে। ভাবুন দুর্নীতির ছকটা, গরমিল করা হয়েছে হিসেব নিকেশ। আমফান যে করেছিল তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি
বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয় একটু একটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া আর বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি। বলতে গেলে যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে। তোলাবাজি বন্ধে শ্রমিক ভট্টাচার্যের চূড়ান্ত হুঁশিয়ারি, বিজেপির নামে তোলাবাজি করলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি, ক্ষমতার দম্ভে স্বেচ্ছাচার করলে বিপদ, ডিমের অভিমুখ ঘুরে যেতে পারে। কিছু জায়গায় বিজেপি কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোথাও বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ। তোলাবাজিতে জিরো টলারেন্স বিজেপি রাজ্য সভাপতির। সরকার ও দলের ভাবমূর্তি সবার আগে, সেই বার্তায় দিলেন শ্রমিক ভট্টাচার্য। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনো ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজকে আমরা 207 এই শরীরী ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ নেমে পড়ে ময়দানে, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্ক্ষিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে, আমার দলকেও মনে রাখতে হবে। আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন, হঠাৎ তাদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তা ভাবনা এসে গেছেন, সেই সনাতনীরাও একটু সাবধান হবেন, কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। কি বলছেন বিরোধীরা দেখুন। একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে। তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যর মুখ থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে চারপাশে বেলাগাম আচরণ করছেন বিজেপি কর্মীরা, অপকীর্তি করছেন বলেই তাদের নেতারা এইগুলো বলছেন। কলকাতায় ইসকনের মিড ডে মিল পাইলট প্রজেক্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পড়ুয়াদের পাতে পড়ল পুষ্টিকর খাবার। এই শহরের অনেকগুলি সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় আজকের যে মিড ডে মিলের পৌষ্টিক আহার অন্নামৃত ফাউন্ডেশন তথা ইসকন দ্বারা পরিচালিত বিতরণ শুরু হয়ে গেছে। পড়ুয়াদের পাতে ইসকনের মিড ডে মিল, পুষ্টিকর খাবার। মেনুতে ভাত অথবা খিচুড়ি নয়তো পোলাও, থাকছে পনির অথবা ছানা, থাকছে সয়াবিন বা মরশুমি সবজি অথবা বাদাম, থাকছে মিষ্টি অথবা মরশুমি ফল। মেনু হিসেবে তারা আমাকে যেটা দিয়েছেন, এটাতে অবলিক দেওয়া আছে, 3টে একসঙ্গে ধরবেন না। ভাত, খিচুড়ি, পোলাও, পনির অবলিক ছানা, সয়াবিন অবলিক মরশুমি সবজি অবলিক বাদাম, মিষ্টি অবলিক মরশুমি ফল, এটা তারা দেবেন। শনিবার মিড ডে মিল খান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। একটা ভালো কাজ যেটা পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি, আজকে শুভারম্ভ করেছে। और प्रेरणा दिए जन्य आছেন माननीय मुख्यमंत्री। अन्य स्टेटे 3 থেকে 6 মাস মিনিমাম লাগে এটা স্কিম নিয়ে জন্য। পশ্চিমবঙ্গে যে আমাদের টিম ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী উৎসাহ দিলেন, আমরা সব ফলো করলাম, 15 দিন মধ্যে হলো। তারাতলায় ইসকনের কিচেন। শনিবার এখান থেকে মিড ডে মিলের পাইলট প্রজেক্ট শুরু, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের মিড ডে মিল। আপাতত এই খাবার পাবে কলকাতার 500 স্কুল। এই কর্মসূচির শুরুতে শনিবার ইসকনে যজ্ঞ হয়, সেই যজ্ঞে মুখ্যমন্ত্রী। ইসকনের কিচেনে মিড ডে মিল রান্নাও করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল একটি হাতা দিয়ে সেই রান্নার উপকরণগুলিকে
এটি একটি আমাদের আধুনিক এবং অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ, কারণ আমরা মনে করি এই PM পোষণ যোজনার অন্তর্ভুক্ত এই পৌষ্টিক খাদ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা সরকার এবং সরকার পোষিত বিদ্যালয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে স্কুলমুখী করা এবং তাদের প্রয়োজনীয় মানব সম্পদের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অবদান। আমরা ঠিক করেছি SHG গ্রুপকে দিয়ে সপ্তাহে এই খাবারের সঙ্গে নয়, আলাদা করে আমাদের ব্যবস্থাতেই 2 দিন বাচ্চাদের ডিম সিদ্ধ বিতরণ আমরা করব। রাজ্যে সরকার পালাবদলের সাথে সাথে এবার মিড ডে মিলেরও খাবার বদলাচ্ছে। এতদিন যেভাবে আমরা দেখতাম পড়ুয়ারা মিড ডে মিল পেতেন, আর এবার থেকে যে মিড ডে মিল পেতে চলেছে তার পার্থক্য অনেকটাই। পার্থক্য থাকছে স্বাদে, পার্থক্য থাকছে খাবারের গুণমানে, আর পার্থক্য থাকছে পদের ক্ষেত্রেও। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই যে মাফিয়া টুলু, তার তো সাম্রাজ্য প্রচুর। সেসব সাম্রাজ্যে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গতকাল রাত পর্যন্ত টুলুর অফিসে প্রায় 5.5 ঘন্টা ধরে খানা তল্লাশি চলতে থাকে। এই যে একাধিক নথিপত্র পাওয়া যায়, এসব বাজেয়াপ্ত করে রাতেই অফিস সিল করে দেওয়া হয়। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিতের কাছ থেকে একটু ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। ইন্দ্রজিৎ, এই যে মিনারকে সঙ্গে নিয়ে গিয়ে খানা তল্লাশি, কারণ মিনার সে তো এই টুলু মণ্ডলের প্রায় সব কিছু জানে, তা বলার অপেক্ষা রাখে না, এবং সে কারণেই তো টুলু মণ্ডল ভরসা করে অত কোটি কোটি টাকা সোনা সবকিছু মিনারের কাছে রেখেছিল। একদমই তাই। যেটা বলে রাখবো, মোহাম্মদ বাজারের কাছে সোৎসাল বলে একটি গ্রাম রয়েছে, এবং সেই সোৎসাল গ্রামেই টুলু মণ্ডলের একটি অফিস রয়েছে, এবং মিনার মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যার বাড়ি থেকে 28.5 কোটি টাকা এবং 15 কিলো সোনা পাওয়া গেছে, তাকেই জিজ্ঞাসাবাদ করে এই অফিসের যে হদিস, সে হদিস পাওয়া গেছে। এবং কালকে আমরা দেখেছি দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তারা কিন্তু তল্লাশি চালিয়ে সেখান থেকে টাকা বা সোনা কিন্তু উদ্ধার হয়নি, ঠিক কথাই, কিন্তু সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে নকল যে ডিসিআর, যে ডিসিআর এর জন্য এত প্রতিপত্তি বেড়ে উঠেছিল এই টুলু মণ্ডলের, সেই কিছু ডিসিআর এবং সেই সমস্ত ডিসিআর কোথা থেকে আসতো বা কিভাবে এই ডিসিআর তৈরি করা হতো, সেই সমস্ত বিষয় বেশ কিছু নথি পাওয়া গেছে, এবং সেই সমস্ত নথিগুলোই কিন্তু পুলিশ নিয়ে এসেছে। পাশাপাশি যেটা বলে রাখবো, যে অফিসে তল্লাশি চালানো হয়েছে, অর্থাৎ টুলু মণ্ডলের যে অফিসে তল্লাশি চালানো হয়েছে, মিনার মণ্ডলকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সে অফিস সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আরো বেশ কিছু নথি পড়ে থাকতে পারে বলেই তারা আন্দাজ করছে, এবং সেই জন্যই সেই অফিসকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে, যাতে নতুন করে ওই জায়গাতে কেউ প্রবেশ করতে না পারে। পাশাপাশি যেটা বলে রাখবো, এই মিনার মণ্ডলকে এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, কারণ তার 8 দিনের পুলিশি হেফাজত রয়েছে, কারণ এই টুলু মণ্ডলের আর কোথায় সম্পত্তি রয়েছে বা আর কোথায় এই বিপুল পরিমাণের যে টাকা, সেই টাকা মজুত করা থাকতে পারে, সেই সমস্ত জায়গাগুলিকে তারা খুঁজে বার করতে চাইছে। আর তার জন্যই কিন্তু মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে, এবং মিনার মণ্ডলের সূত্র ধরেই কিন্তু এই যে সোৎসল গ্রামের যে টুলু মণ্ডলের যে অফিস, সেই অফিসে কিন্তু পৌঁছে গেছিল বীরভূম জেলা প্রশাসন। সোনিয়া, বেশ। টোল থেকে টেন্ডার, টুলু মানে ডেঞ্জার। কেন এই কথা বলছি? কারণ টুলু তো একা নয়, যে টিম টুলু তারা তো একের পর এক কীর্তি করে গেছে, এবার সেসব একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর, টি কোম্পানির দুর্নীতি, এগরায় রীতিমতো একের পর এক অভিযোগ রয়েছে। ঠিক কি কি অভিযোগ রয়েছে? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, কি কি অভিযোগ রয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এই টুলু মণ্ডলের, টি কোম্পানির একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। কিভাবে বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর পর্যন্ত এই দুর্নীতি চলতো? পূর্ব মেদিনীপুরে কি কি অভিযোগ?
দেখো, একেবারে পূর্ব মেদিনীপুর বিস্তর অভিযোগ রয়েছে এই বীরভূমের টুলু মন্ডলের নামে। কারণ হচ্ছে যেখানে টেন্ডার, যে সমস্ত রাস্তাঘাট তৈরিতে টেন্ডার হতো, সেই টেন্ডার দেখা যাচ্ছে টুলু মন্ডল কিন্তু প্রভাব খাটিয়ে যে সমস্ত লোকাল যে ঠিকাদাররা রয়েছে তাদেরকে কিন্তু কাজ দিতে কাজ নিত। সেক্ষেত্রে এখানে ঘটনা ঘটলো, যেখানে এগরা কসবা, যেখানে পানিপাড়ুর এলাকায় রাস্তার কাজে টেন্ডার হয়, সেখানে সম্প্রতি সেই টেন্ডারে যেখানে টুলু মন্ডলেরও নাম থাকে টেন্ডারে, এবং স্থানীয় একজন কনস্ট্রাকশন যেখানে ঠিকাদার রয়েছিল শেখ মুস্তাজুল, তিনিও কিন্তু এই টেন্ডারে নাম দিয়েছিলেন। তাদের সবকিছু কাগজপত্র ঠিক হলেও সেই মুস্তাজুলের কাজ কিন্তু নামে আসে। তারপরে কিন্তু প্রভাব খাটিয়ে টুলু মন্ডল তিনি কিন্তু এই কসবা পানিপাড়ুর যে রাস্তার কাজের কিন্তু যে কন্ট্রাক্ট তিনি নেয়, এবং এই কারণে কিন্তু যেখানে শেখ মুস্তাজুল কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দ্বারস্থ হিসেবে তার কিন্তু প্রভাব কিন্তু তার খাটে না। কারণ হচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা হয়, সেখানে তাকে সুমিত যেখানে তাকে বলা হয় যে হাইকোর্ট থেকে তার এই যে কেস তুলে নেওয়ার জন্য, সে কিন্তু কেস তুলে নিয়েছে। তবুও তিনি যারা বারবার করে বলছেন যে এই অভিযোগ প্রভাব খাটিয়ে, অর্থাৎ বীরভূম নয় পূর্ব মেদিনীপুরেও তিনি রাস্তা তৈরিতে টেন্ডারে কিন্তু প্রভাব খাটিয়েছে এই টুলু মন্ডল। সব যেখানে এলাকার স্থানীয় যেখানে ঠিকাদাররা তারা কিন্তু কোনো কাজ পায় না, সেই উপর থেকে বীরভূম থেকে তারা তাদের টেন্ডার তাদের নামে হতো, এবং সেখানে রাস্তার, এবং তিনি আরো বিস্তর অভিযোগ করছে এই যে ঠিকাদারের কাজে যে সমস্ত টাকা লেনদেন হতো তা কোনো অ্যাকাউন্ট পে হতো না। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে কালো টাকাও এখানে সাদা ভরার একটা বড় ধরনের একটা দুর্নীতি রয়েছে সব। এবং তিনি আরো বলেছেন যে এখানে যে এগরার ঠিকাদার শেখ মুস্তাক, তিনি জানাচ্ছেন যে আরো বড় বড় নেতার নাম রয়েছে এই ঠিকাদারের সঙ্গে যুক্ত, আমি এখন বলবো না, পরে জানাবো বলে বলেছেন। সব মিলে এলাকার মানুষ এবং পূর্ব মেদিনীপুরেতেও টুলুর নামে রাস্তা তৈরির টেন্ডার। বেশ, টুলু মন্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 মাসে কসবাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। ওই আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ আছে, ছিল। বীরভূমে টুলু মণ্ডলের কালো টাকার কারবার, রাজস্ব ফাঁকি দিয়ে বাড়ির পর বাড়ি, পাহাড় প্রমাণ সম্পত্তি। অন্যদিকে হুগলির মগরায় স্বজন হারার হাহাকার, পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার, টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। বীরভূমের দেদার বেনিয়মে ফাঁস তুলু কোম্পানির সোনার মিনার। তখনই হুগলির মগরায় মর্মান্তিক ছবি, কাঁচা ঘর ধসে বেঘোরে মৃত্যু বাবা মেয়ের। একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। বীরভূমের মাফিয়া টুলুর অট্টালিকা। হুগলিতে কাঁচা ঘর ভেঙে মৃত্যু মেয়ে বাবার। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির কারবার। অন্যদিকে পাকা ছাদের অভাবে শেষ পরিবার। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌড় মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তির টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গড়িমসি করা হচ্ছিল বলে দাবি প্রতিবেশীদের। তাই পাকা ঘর করতে না পেরে কাঁচা বাড়িতেই থাকছিলেন তারা। সেই বাড়িরই দেওয়াল ধসে বেঘোরে মৃত্যু হলো বাবা মেয়ের।
মোবাইল খুলে দেখে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে, টাকা পয়সা এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা। মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ করে, আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে, তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটির সম্পত্তি বানিয়েছেন পাথর সম্রাট টুলু মণ্ডল। সরকারকে ফাঁকি দিয়ে লুটের টাকাতেই বীরভূমে প্রাসাদ তৈরি করেছেন টুলু। কোটি কোটি রাজস্ব ফাঁকি বড় অপরাধ। রাজস্বের জোরেই চলে সামাজিক প্রকল্প। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার। রাজস্ব ফাঁকি মানেই গরিবদের ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যবাসীর ক্ষতি। রাজস্ব ফাঁকি মানেই রাজ্যের ক্ষতি। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। রাজস্বের টাকা থেকেই স্কুল, হাসপাতাল তৈরি করে রাজ্য। শুক্রবার রাজস্ব লোকসানের বিষয় নিয়েই সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিনিমাম 1000 কোটি টাকা একটা আইটেমে একটা জেলা থেকে রেভিনিউ লস, অর্থাৎ গত 15 বছর যারা সরকার চালিয়েছেন শুধু একটা জেলা থেকে একটা আইটেমের উপরেই 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গের রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যায়। দিনের আলোর মতো স্পষ্ট, তৃণমূল জমানায় এভাবেই রাজস্ব ফাঁকি হয়েছে। লোকসান হয়েছে রাজ্যের, ক্ষতি হয়েছে রাজ্যবাসীর। তৃণমূল জমানায় টুলু মণ্ডলদের পকেট ভরেছে, অন্যদিকে পাকা ছাদের অভাবে কাঁচা ঘর ধসে মৃত্যু, দিন আনা দিন খাওয়া বাবা মেয়ের। রাজস্বের টাকায় জনকল্যাণমূলক কাজ করে সরকার। টুলু মণ্ডলদের ফাঁকি বিপাকে ফেলে গরিব মানুষদের। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।